প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমেই জেএস ইনস্টিটিউশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো জেএস ইনস্টিটিউশন সিবিএসই বোর্ডের ক্লাস 9 থেকে 12 পর্যন্ত পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তো সেই অনুসারে আজকে প্রথম বায়োলজি ক্লাস হবে। তো সমস্ত ক্লাস পাওয়ার জন্য তোমরা জেএস ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারো, উপরে তার লিংক দেওয়া আছে। আজকে প্রথম ক্লাস শুরু করা যাক। বায়োলজি মধ্যে যে প্রথম চ্যাপ্টারটি আছে লাইফ প্রসেস, সেটা নিয়ে আমরা আলোচনা করব। লাইফ প্রসেসের পার্ট 1 আজকে ক্লাস করাবো। পার্ট 2 দেখতে হলে তোমরা ইউটিউব চ্যানেল ফলো করতে পারো। তো আমরা আজকে লাইফ প্রসেস নিয়ে আলোচনা করব, যেটা সিবিএসই বোর্ডের বায়োলজির প্রথম চ্যাপ্টার। মানে লাইফ প্রসেস অর্থাৎ জীবন প্রক্রিয়া। লাইফ প্রসেস মানে হচ্ছে একটা লিভিং অর্গানিজম বা সজীব বস্তুদের বেঁচে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য তার দেহের মধ্যে যে সমস্ত কার্যাবলী বা যে সমস্ত ফাংশনগুলি হয়, অ্যাকচুয়ালি আমরা সেই সমস্ত ফাংশনগুলিকেই লাইফ প্রসেস নামে জানি। তো দেখো, আমরা লাইফ প্রসেসের মধ্যে কি কি আছে, তো সেই ব্যাপারগুলি আমরা পড়ব। তো প্রথমেই আমরা জানবো যে লাইফ প্রসেস কি। লাইফ process is the essential, coordinated and continuous activities performed by living organism to maintain life and sustain existence। মানে সজীব বস্তুদের জীবন চলার জন্য বা বেঁচে থাকার জন্য তার যে কোঅর্ডিনেট এবং কন্টিনিউয়াস যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলা হয়, অর্থাৎ সজীব বস্তুদের বেঁচে থাকার জন্য তাদের দেহের মধ্যে যে সমস্ত কন্টিনিউয়াস ফাংশনগুলি সম্পন্ন হয়, সেই ফাংশনগুলিকেই আমরা লাইফ প্রসেস বলি। তো দেখো, লাইফ প্রসেসের মধ্যে আমরা কি কি পাবো, কয়েকটি লাইফ প্রসেস নিয়ে আলোচনা করব, সেখানে আমরা দেখছি। দেখো, 4টি লাইফ প্রসেস আমরা এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে তোমার নিউট্রিশন, 2 নাম্বার রেসপিরেশন, 3 নাম্বার ট্রান্সপোর্টেশন এবং 4 নাম্বার এক্সক্রিয়েশন। তো নিউট্রিশন যে জিনিসটা আছে সেটা আমরা সকলেই জানি। নিউট্রিশন বললেই খাদ্য সম্পর্কিত কোনো ব্যাপার আমাদের মস্তিষ্কে চলে আসে। তো সেই নিউট্রিশন সম্পর্কে আমরা পড়ব লাইফ প্রসেসের অন্তর্গত। সেকেন্ডলি পড়ব আমরা রেসপিরেশন, কিভাবে আমাদের বডিতে অক্সিজেন গিয়ে সেটা কিভাবে আমাদেরকে এনার্জি প্রোভাইড করে, সেই ব্যাপারটা আমরা রেসপিরেশনে জানবো। তারপর জানবো ট্রান্সপোর্টেশন, আমরা যে খাবার খাই এবং অক্সিজেন নেই সেগুলা কিভাবে সেলে পৌঁছায় এবং সেল থেকে কি করে এক্সক্রিয়েটরি ম্যাটেরিয়ালস গুলা আমাদের এক্সক্রিয়েটরি অর্গানে চলে আসে, সেই ব্যাপারগুলি ট্রান্সপোর্টেশনে আমরা পড়ব। তারপর পড়ব এক্সক্রিয়েশন, মানে আমাদের বডিতে যে সমস্ত এক্সক্রিয়েটিক ম্যাটার উৎপন্ন হয় বা বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, সেই সমস্ত পদার্থ বডি থেকে এলিমিনেট হয় বা বেরিয়ে যায়, সেই প্রসেসটাকে আমরা এক্সক্রিয়েশন বলি। এবং সেই 4টা ব্যাপারই আমরা এই লাইফ প্রসেসের মধ্যে পড়াশোনা করব। আজকে পড়াশোনা করব নিউট্রিশন সম্পর্কে। কি সম্পর্কে? নিউট্রিশন সম্পর্কে। তো চলো, প্রথমেই নিউট্রিশন কি সেটা আমরা জানি। নিউট্রিশন, দেখো, নিউট্রিশন is the process by which organism obtain, consume and utilized nutrient for survival, energy and growth। মানে সজীব বস্তুরা খাদ্য গ্রহণের পর সেই খাবারের যে নিউট্রিয়েন্ট গুলি আছে, সেই নিউট্রিয়েন্ট গুলিকে ইউটিলাইজ করার নামই হচ্ছে নিউট্রিশন। মানে আমরা খাবার কেন খাই? এনার্জির জন্য, গ্রোথের জন্য, ঠিক আছে, এবং ইমিউনিটির জন্য। এই যে ফুড থেকে, খাদ্য থেকে কি কি আসলো? আমাদের এনার্জি আসলো, আর কি আসলো? গ্রোথ আসলো, ঠিক আছে। এই যে ফুড থেকে আমরা এনার্জি পাই এবং গ্রোথ হয়, সেই ব্যাপারটাকেই আমরা নিউট্রিশন বলে থাকি। তাহলে নিউট্রিশন কি? নিউট্রিশন ইজ দ্য প্রসেস বাই হুইচ অর্গানিজম অবটেইন, কনজিউম অ্যান্ড ইউটিলাইজ নিউট্রিয়েন্ট ফর সার্ভাইভাল, এনার্জি অ্যান্ড গ্রোথ। মানে যে খাবারটা আমরা কনজিউম করি বা অবটেইন করি, সেই খাবারটাকে ইউটিলাইজ করা কে বলা হয়?
নিউট্রিশন। এইবার আমরা যে নিউট্রিয়েন্ট কথাটা পেয়েছি, নিউট্রিয়েন্ট মানে কি? নিউট্রিয়েন্ট মানে হচ্ছে খাদ্যের মধ্যে যে সমস্ত উপাদানগুলি থাকে। আমরা প্রত্যেক দিন বিভিন্ন ধরনের খাবার খাই, ভাত খাই, মাছ, মাংস, ডাল, ডিম, দুধ, এই সমস্ত বিভিন্ন খাদ্য আমরা খেয়ে থাকি। যে খাবারের মধ্যে মূলত 5টি উপাদান থাকে বা কম্পোনেন্ট থাকে, সেই খাবারের 5টি কম্পোনেন্টকে আমরা নিউট্রিয়েন্ট বলি, যেগুলি থেকে আমাদের নিউট্রিশন সম্পন্ন হয়। তো সেই যে নিউট্রিয়েন্ট গুলি আছে, সেই নিউট্রিয়েন্ট গুলিকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে হচ্ছে যে নিউট্রিয়েন্ট গুলি বা যে পরিপোষকগুলি বা যে খাবারের উপাদানগুলি বেশি পরিমাণে প্রয়োজন হয় এবং দে প্রোভাইড আস এনার্জি, এবং তারা আমাদের দেহে শক্তির যোগান দেয়। তো সেগুলিকে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলি। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি? যে সমস্ত নিউট্রিয়েন্টগুলি বেশি পরিমাণে আমাদের দেহের জন্য প্রয়োজন হয় এবং আমাদের দেহে শক্তির যোগান দেয়। ঠিক আছে? তো সেই নিউট্রিয়েন্টগুলিকে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলি। আর মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে যে নিউট্রিয়েন্টগুলি খুবই অল্প পরিমাণে আমাদের দেহের জন্য প্রয়োজন হয় এবং তারা আমাদের দেহে শক্তির যোগান দেয় না। দে ক্যান নট প্রোভাইড আস এনার্জি। তো দেখো, ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কি কি আছে আর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কি কি আছে সেই ব্যাপারটা আমাদের জানতে হবে। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আছে কার্বোহাইড্রেট। ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কি আছে? ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। পরীক্ষায় প্রশ্ন আসে ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কি কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আছে ভিটামিনস অ্যান্ড মিনারেলস। ঠিক আছে? এইবার তার যে ফাংশনগুলি এবং তার সোর্সগুলি, কার্বোহাইড্রেটের সোর্স এবং প্রোটিনের সোর্স, ফ্যাটের সোর্স, ওইগুলা প্রশ্ন আমাদের সিবিএসই বোর্ড প্রত্যেক বছর দিয়ে থাকে। কার্বোহাইড্রেট কি করে আমাদের দেহে? কার্বোহাইড্রেটের ফাংশন হচ্ছে কার্বোহাইড্রেট আমাদের দেহে এনার্জি প্রোভাইড করে। ঠিক আছে? প্রোটিন কি করে? প্রোটিন আমাদের দেহে গ্রোথ সম্পন্ন করে, দেহের বৃদ্ধি সম্পন্ন করে। ফ্যাট কি করে? ফ্যাটও কিন্তু আমাদের দেহে এনার্জি ক্রিয়েট করে। তাহলে যেটা বলছিলাম যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি করে? আমাদের দেহে এনার্জি প্রোভাইড করে। দেখো, কার্বোহাইড্রেট এবং ফ্যাট তারা কি করেছে? আমাদের দেহে এনার্জি প্রোভাইড করেছে। এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যারা আছে সেগুলি হচ্ছে ভিটামিনস এন্ড মিনারেলস। তারা কি করে? তারা আমাদের বডিতে ইমিউনিটি পাওয়ার ক্রিয়েট করে এবং বোন ডেভেলপমেন্ট করে, হাড়ের দৃঢ়তা বজায় রাখে এবং ব্লাড ক্লটিং এ সাহায্য করে, রক্ত তঞ্চনে সাহায্য করে। এবার আসো, এগুলির সোর্স কোথায়? ঠিক আছে? এটা কই? হুম হুম এবার দেখো যে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের সোর্স গুলি কোথায়, কি কি আছে। তো কার্বোহাইড্রেটের সোর্স কি আছে আমরা সবাই জানি, সিরিয়ালস এবং পালসের মধ্যে আমরা কার্বোহাইড্রেট পাই। এবার সিরিয়ালস এই কথাটা আমাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আমরা জানি যে চাল, ডাল, ঠিক আছে, যে সমস্ত পদার্থের খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট থাকে সেগুলিকে আমরা সিরিয়াল ফুড বলে থাকি। তো সেগুলি আমরা বলতেই পারি যে সিরিয়াল এবং পালস সেগুলি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। ঠিক আছে? অ্যান্ড প্রোটিনের সোর্স কি আছে? প্রোটিনের সোর্স মিট, ফিশ, এগ, মিল্ক। ঠিক আছে? এবং ফ্যাট কোথা কোথা থেকে আমরা পাই? অয়েল, ফিশ, নাটস অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টের মধ্যে আমরা ফ্যাট পেয়ে থাকি। ভিটামিন কোথা থেকে পাই? ভিটামিন ফ্রুটস এর মধ্যে পাই, গ্রিন লিভস ভেজিটেবলের মধ্যে পাই। আর মিনারেলস কোথা থেকে পাই? সেম ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড টেবিল সল্ট। ঠিক আছে? সেখান থেকে আমরা মিনারেলস গুলাকে পেয়ে থাকি। তো সেইগুলি হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট। এই নিউট্রিয়েন্ট গুলি আমাদের বডিতে আসে, আসার পর কি করে? কার্বোহাইড্রেট এনার্জি ক্রিয়েট করে অ্যান্ড ফ্যাটও এনার্জি ক্রিয়েট করে, হ্যাঁ, প্রোটিন গ্রোথ করে, দ্যাট মিনস নিউট্রিশন সম্পন্ন করে। ঠিক আছে?
এবার আমরা পড়ব টাইপস অফ নিউট্রিশন। নিউট্রিশন কত প্রকার। প্রিয় ছাত্রছাত্রী, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে প্রত্যেকবারই সিবিএসই বোর্ড প্রশ্ন আমাদেরকে দিয়ে থাকে। তো দেখো, টাইপস অফ নিউট্রিশনের মধ্যে আমরা কি পড়বো, যে নিউট্রিশন কত প্রকার। ঠিক আছে, সবাই আমরা জানি যে নিউট্রিশন হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে অটোট্রপিক নিউট্রিশন, দুই নম্বর হচ্ছে হেটারোট্রপিক নিউট্রিশন। ঠিক আছে, অটোট্রপিক নিউট্রিশন মানে কি, যে নিউট্রিশনে অর্গানিজমরা নিজের খাদ্য নিজে তৈরি করে, সেই নিউট্রিশনটাকে বলা হয় অটোট্রপিক নিউট্রিশন। কারা করে? গ্রিন প্ল্যান্টসরা করে, এবং কিছু কিছু ব্লু গ্রিন অ্যালগি আছে, সেই সমস্ত ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল বাংলায়, তো তারা অটোট্রপিক নিউট্রিশন সম্পন্ন করে। বাংলায় বললে যে পুষ্টিতে জীবেরা নিজের খাদ্য নিজে তৈরি করে, সেই নিউট্রিশনকে অটোট্রপিক নিউট্রিশন বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে হেটারোট্রপিক নিউট্রিশন, যে নিউট্রিশনে অর্গানিজমরা নিজেরা খাবার তৈরি করতে পারে না, তারা ডিপেন্ড থাকে আদার অর্গানিজমের উপর, তো সেই নিউট্রিশনটাকে বলা হবে হেটারোট্রপিক নিউট্রিশন। তো নিউট্রিশন আমরা কত প্রকার পেলাম? দুই প্রকার। কি কি? অটোট্রপিক নিউট্রিশন, যে নিউট্রিশনে অর্গানিজমরা নিজে খাদ্য তৈরি করবে, প্রডিউস করবে, ঠিক আছে, এবং হেটারোট্রপিক নিউট্রিশন, যে নিউট্রিশনে অর্গানিজমরা ডিপেন্ড থাকবে আদার অর্গানিজমের উপর। তো অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক নিউট্রিশন। এইবার হেটারোট্রপিক নিউট্রিশনটা আবার তিন প্রকার। কি কি? স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, প্যারাসিটিক নিউট্রিশন এবং হলোজোয়িক নিউট্রিশন। স্যাপ্রোফাইটিক নিউট্রিশন কি? যে নিউট্রিশনে অর্গানিজমরা ডেড অর্গানিজম বা ডেড বডি, সেই সমস্ত জায়গা থেকে নিউট্রিয়েন্ট কালেক্ট করে, সেই নিউট্রিশনটাকে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন বলা হয়। তারা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন যারা করে, তারা খাবার খায় না, হ্যাঁ, মানে খাবারকে ডাইজেস্ট তারা দেহের ভেতরে করে না, তারা এক্সটার্নালি খাদ্যকে ডাইজেস্ট করে। বডি থেকে কিছু কেমিক্যালস তারা খাবারের উপর ছেড়ে দেয়, ছেড়ে দিলে পরে সেই জায়গায় যে খাবারটা আছে ডাইজেস্ট হয়ে যায়, সেই ডাইজেস্ট হওয়া খাবারটা তারা পরে দেহের ভেতরে প্রবেশ করায়। তো সেই নিউট্রিশনটাকে আমরা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন বলি। কারা করে? ফাঙ্গাসরা করে। ইস্ট, একটা ইউনিসেলুলার ফাঙ্গাস কে আমরা ইস্ট বলি। তারপর আছে আমাদের কাছে মাশরুম, আমাদের কাছে পরিচিত একটি নাম মাশরুম। ঠিক আছে, সেই মাশরুমও কিন্তু একটা ফাঙ্গাসের মধ্যে পড়ে, তাই আমরা বলতে পারি যে মাশরুমের যে নিউট্রিশনটা সেটা হচ্ছে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। ওকে, নেক্সট আসো 2 নাম্বার, প্যারাসিটিক নিউট্রিশন। প্যারাসিটিক নিউট্রিশন মানে কি? যে নিউট্রিশনে অর্গানিজমরা অন্য কোনো অর্গানিজমের উপর আশ্রয় নেবে, অন্য একটা অর্গানিজমকে হোস্ট করবে, মানে অন্য একটা অর্গানিজমের উপর আশ্রয় গ্রহণ করবে এবং তার থেকে নিউট্রিয়েন্ট কালেক্ট করবে, কিন্তু হোস্টকে মেরে দেবে না, তার ক্ষতি করবে কিন্তু তাকে মেরে দেবে না। ওকে, তো সেই নিউট্রিশনটাকে আমরা বলবো প্যারাসিটিক নিউট্রিশন। যেমন কাসকাটা। কাসকাটা হচ্ছে এমন একটি প্ল্যান্ট যে প্ল্যান্টরা প্যারাসিটিক নিউট্রিশন সম্পন্ন করে। একটাই প্যারাসিটিক প্ল্যান্ট আছে, নাম হচ্ছে কাসকাটা, তারা প্যারাসিটিক নিউট্রিশন সম্পন্ন করে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে প্লাজমোডিয়াম, যেটা আমাদের ম্যালেরিয়া রোগের জন্য দায়ী, একটা পরজীবী, তারাও কিন্তু প্যারাসিটিক নিউট্রিশন সম্পন্ন করে। নেক্সট আসি আমরা হলোজোয়িক নিউট্রিশন। এই নিউট্রিশনে কি হয়? অর্গানিজমরা জটিল খাবার গ্রহণ করবে এবং সেটাকে বডির ভেতরে ডাইজেস্ট করবে, নেক্সট তার নিউট্রিশন সম্পন্ন হবে। ওই নিউট্রিশনটাকে বলা হবে হলোজোয়িক নিউট্রিশন। তাহলে হলোজোয়িক নিউট্রিশন কি? যে নিউট্রিশনে অর্গানিজমরা কমপ্লেক্স ফুড গ্রহণ করবে, জটিল খাবার গ্রহণ করবে, দেন দেহের ভেতরে সেই জটিল খাবারটা ডাইজেস্ট হবে, তারপর নিউট্রিশন সম্পন্ন হবে, ওই নিউট্রিশনটাকে বলা হবে হলোজোয়িক নিউট্রিশন। আর স্যাপ্রোফাইটিকে কি হয়েছিল? ডাইজেশনের ব্যাপারটা সেটা এক্সটার্নালি হয়েছিল, আর হলোজোয়িকে ডাইজেশনের ব্যাপারটা ইন্টারনালি হয়, কথাটা মনে রাখবা। আর প্যারাসিটিকে কি হয়? প্যারাসিটিক নিউট্রিশনে কি হয়? একটি হোস্ট বাছাই করে তারা, এই হোস্টের মধ্যে আশ্রয় নেয় এবং হোস্টের দেহ থেকে তারা নিউট্রিয়েন্ট কালেক্ট করে।
ওকে, তাহলে নিউট্রিশন আমরা কত প্রকার পেলাম? দুই প্রকার, অটোট্রপিক, হেটারোট্রপিক। হেটারোট্রপিক তিন প্রকার, স্যাপ্রোফাইটিক, প্যারাসিটিক এন্ড হোলোজোইক নিউট্রিশন। তো অটোট্রপিক নিউট্রিশন কি আমরা জানবো, যে অটোট্রপিক নিউট্রিশন আমরা গ্রিন যে প্ল্যান্টসরা আছে তারা সম্পন্ন করে আমরা জানি। The organism provides their own food using sunlight and inorganic material like green plants and some bacteria is called autotrophic nutrition. মানে হচ্ছে অটোট্রপিক নিউট্রিশনে অর্গানিজমরা তাদের নিজের খাবার তৈরি করে কাদের সাহায্যে? সানলাইট অ্যান্ড ইনঅর্গানিক ম্যাটেরিয়াল। ইনঅর্গানিক ম্যাটেরিয়াল দ্যাট মিনস CO2 অ্যান্ড H2O, CO2 এবং জল, এগুলির সাহায্যে তারা তাদের নিজের খাদ্য তৈরি করে। সেই প্রসেসটাকে বলা হয় অটোট্রপিক নিউট্রিশন। এক্সাম্পল কি আছে? গ্রিন প্ল্যান্টস অ্যান্ড সাম ব্যাকটেরিয়াস, তারা হচ্ছে অটোট্রপিক অর্গানিজম। সেকেন্ডলি আমরা এসেছিলাম হেটারোট্রপিক নিউট্রিশনে। তখন আমরা পড়েছিলাম যে অর্গানিজম ডিপেন্ড অন আদার অর্গানিজম ফর ফুড। খাদ্যের জন্য অর্গানিজম যদি আদার অর্গানিজমের উপর ডিপেন্ড থাকে, তো সেই নিউট্রিশনটাকে হেটারোট্রপিক নিউট্রিশন বলা হয়। হেটারোট্রপিক নিউট্রিশনের তিনটি ভাগ আমরা পড়েছিলাম। সেই তিনটি ভাগ কি কি আছে দেখো। এক নাম্বার পড়েছিলাম স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। এক নাম্বার কি পড়েছিলাম? স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। তো স্যাপ্রোফাইটিক নিউট্রিশন কি, বা এখানে স্যাপ্রোট্রপিক আছে, এটাকে স্যাপ্রোফাইটিক নিউট্রিশনও বলা হয়। তো স্যাপ্রোফাইটিক নিউট্রিশনের সময় আমরা কি বলেছিলাম? যে ফিডিং অন ডেথ অ্যান্ড ডেকাইং ম্যাটার, মানে যে সমস্ত অর্গানিজমরা মরে গেছে, পচনশীল, সেই সমস্ত ডেথ অর্গানিজম থেকে নিউট্রিয়েন্ট কালেক্ট করে, সেই নিউট্রিশনটাকে বলা হয় স্যাপ্রোফাইটিক অর স্যাপ্রোট্রপিক নিউট্রিশন। এক্সাম্পল কি আছে? ফাঙ্গাস, ব্রেড মোল্ড। ব্রেড মোল্ড মানে হচ্ছে রুটির ছাতা। ব্রেডের উপর সাদা সাদা তুলুর মতো কয়েকগুলা ফাঙ্গাস জন্মায়, সেগুলাকে ব্রেড মোল্ড বলা হয়। ঠিক আছে। এবং মাশরুমের কথা আমরা বলেছিলাম যে মাশরুমও কিন্তু স্যাপ্রোট্রপিক বা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন সম্পন্ন করে। দুই নাম্বার যে হেটারোট্রপিক নিউট্রিশন আছে সেটা কি আছে? প্যারাসিটিক নিউট্রিশন। প্যারাসিটিকের সময় কি বলেছিলাম? যে অবটেইনিং নিউট্রিয়েন্ট ফ্রম এ হোস্ট, তারা একটা হোস্ট নির্বাচন করে এবং হোস্টের উপর তারা আশ্রয় নেয় এবং সেখান থেকে তারা নিউট্রিয়েন্ট কালেক্ট করে, তো সেই নিউট্রিশনটাকে বলা হয় প্যারাসিটিক নিউট্রিশন। এক্সাম্পল কি আছে? এক্সাম্পল আছে কাসকাটা। একটি প্ল্যান্ট আছে যে প্ল্যান্টরা প্যারাসিটিক নিউট্রিশন করে, তো সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এমন একটি প্ল্যান্টস যে প্যারাসিটিক নিউট্রিশন করে, তার নাম কি? কাসকাটা। এবং উকুন, মেয়েদের মাথায় বেশি উকুন থাকে। তো এই যে উকুন একটা এক্সটার্নাল প্যারাসাইট আমরা বলতে পারি। কেন? উকুন আমাদের দেহের বাইরে থাকে এবং আমাদের বডি থেকে যে নিউট্রিয়েন্ট বা ব্লাড তারা খায়। তো আমরা লিসকে বা উকুনকে আমরা এক্সটার্নাল প্যারাসাইট বলতে পারি এবং তার নিউট্রিয়েন্টকে প্যারাসিটিক নিউট্রিশন বলতে পারি। এবং যে রাউন্ড ওয়ার্ম থাকে অর্থাৎ কৃমি তো আমাদের দেহের বাইরে থাকে না, আমাদের দেহের ভেতরে থাকে। তো এই রাউন্ড ওয়ার্মকে আমরা ইন্টারনাল প্যারাসাইট বলবো। ঠিক আছে। তো এখানে প্যারাসাইটস এর মধ্যে দুই রকমের আছে, এক্সটার্নাল, ইন্টারনাল, এগুলো আমরা পরে নোটের মধ্যে পাবো। তো নেক্সট আসো হোলোজোইক নিউট্রিশন। তখন হোলোজোইকের সময় আমরা কি বলেছিলাম? টেকিং ইন সলিড ফুড, কমপ্লেক্স ফুড খাবে বা সলিড ফুড খাবে। কমপ্লেক্স দ্যাট মিনস এখানে সলিড দ্যাট মিনস কঠিন, ভাত, মাখন, এগুলো মাংস, মাছ, এগুলি কিন্তু সলিড ফুড। সলিড মানে কি? যে সমস্ত পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে, শেপ থাকে, সেই পদার্থটাই তো সলিড। তার মানে ভাত, মাখন, মাছ, মাংস সেগুলো কিন্তু কঠিন পদার্থ, মানে সলিড। তো সেই সলিড ফুডটাকে খাবে, টেকিং ইন সলিড ফুড অ্যান্ড ডাইজেস্টিং ইট, সেই খাবারটাকে ডাইজেস্ট করবে এবং অ্যাবজর্বিং নিউট্রিয়েন্ট। মানে এখানে তিনটা বিষয় হচ্ছে কি কি? টেকিং সলিড ফুড, ডাইজেশন ইট অ্যান্ড অ্যাবজর্বিং নিউট্রিয়েন্ট। প্রথমে সলিড খাবার খাবে, দেন ডাইজেশন হবে, তারপর গিয়ে নিউট্রিয়েন্ট কালেক্ট হবে বা অ্যাবজর্ব হবে। সেই নিউট্রিশনটাকে
হলোজয়িক নিউট্রিশন বলা হয়। হলোজয়িক নিউট্রিশনের মধ্যে কারা কারা পড়ে? হিউম্যান বিংস, অ্যামিবা, প্যারামেশিয়াম, এই সমস্ত অর্গানিজমদের হলোজয়িক নিউট্রিশন সম্পন্ন করে। তো এবার সিবিএসই তে যে সমস্ত এই বিষয়ের মধ্যে যে সমস্ত কোশ্চেন আমরা বিগত বছরগুলিতে পেয়েছি, চলো একটা প্রশ্ন আমরা দেখি, দেখলে আমরা বুঝতে পারবো যে কি কি টাইপের কোশ্চেন আমাদের কাছে আছে। দেখো সিবিএসই তে তোমার 2019, 2021, 2023, 25 সেগুলি স্যাম্পল পেপারে এই কোশ্চেনটা দিয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম শোস প্যারাসিটিক মোড অফ নিউট্রিশন। বলছিলাম প্যারাসিটিক নিউট্রিশনের এক্সাম্পল কি হবে? দেখো অ্যামিবা, প্যারামেশিয়াম, মাশরুম, কাসকাটা। ঠিক আছে, অ্যামিউবা কি হবে? অ্যামিউবা হলোজয়িক নিউট্রিশন, তো এটা প্যারাসিটিক হবে না। অ্যালগি, আমরা অটোট্রপিক নিউট্রিশনের সময় পড়েছিলাম যে ব্লু গ্রিন অ্যালগিরা অটোট্রপিক নিউট্রিশন করে, সাম ব্যাকটেরিয়াস করে এবং গ্রিন প্ল্যান্টস অলসো করে, তো সেখানেও অ্যালগিরাও প্যারাসিটিক নিউট্রিশন করবে না। মাশরুম স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, তো এটাও হবে না। হবে কোনটা? কাসকাটা। অ্যাক্টিভ প্ল্যান্ট বলেছিলাম যে প্ল্যান্টরা প্যারাসিটিক নিউট্রিশন করে, তাহলে এটার আনসার কি হবে? কাসকাটা। সেকেন্ড যে কোশ্চেনটা আছে দেখো, সেকেন্ড যে কোশ্চেনটা সেটা 2017, 20 এবং 21 এ এসছে, তোমরা কোশ্চেন পেপার মিলিয়ে নিও। হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম এক্সিবিটস স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। কোন অর্গানিজমরা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন করে? একটু আগে আমরা বলেছিলাম ম্যাঙ্গো ট্রি। তো ম্যাঙ্গো ট্রি যেহেতু গ্রিন আছে, সবুজ, তারা ফটোসিনথেসিস করবে, তারা অটোট্রপিক নিউট্রিশন করবে, তারা তাদের নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাহলে ম্যাঙ্গো ট্রি হবে না। অ্যামিবা হলোজয়িক নিউট্রিশন, স্যাপ্রোফাইটিক হবে না। মাশরুম, মাশরুমের সময় বলেছিলাম যে তারা ফাঙ্গাসরা কি করে? স্যাপ্রোফাইটিক বা স্যাপ্রোট্রপিক নিউট্রিশন করে, তো এখানে আমার আনসার হবে মাশরুম। নেক্সট যে কোশ্চেনটা সেটা দেখো, একটা সিবিএসই তে তোমরা প্রায়ই এই সমস্ত প্রশ্ন দেখতে পারবা যে বড় একটা প্যারাগ্রাফ দেবে এবং সেখান থেকে তোমাকে তার উত্তর বের করতে হবে, ছোট্টখানি একটা উত্তর। তো সেখানে কোশ্চেনটা পড়ে দেখো যে এখানে বলেছে an organism was discovered that lacks chlorophyll and survives by uh, penetrating the tissues of other living organisms from which it absorbs nutrient। মানে এমন একটা অর্গানিজম আছে তার মধ্যে ক্লোরোফিলের অভাব আছে, তারা সার্ভাইভ করার জন্য আরেকটা অর্গানিজমের টিস্যু থেকে নিউট্রিয়েন্ট কালেক্ট করছে, তাহলে সেই মোড অফ নিউট্রিশনটার নাম কি হবে? অবশ্যই প্যারাসিটিক নিউট্রিশন হবে। প্যারাসিটিক নিউট্রিশন হবে, এখানে অটোট্রপিক কথাটা কেটে দেবে, প্যারাসিটিক নিউট্রিশন হবে। এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো অটোট্রপিক নিউট্রিশন। যে পড়েছিলাম সেই অটোট্রপিক নিউট্রিশন মনে রাখবে দুই প্রকার। অটোট্রপিক নিউট্রিশন দুই প্রকার, কি কি? এক নাম্বার হলো ফটোসিনথেটিক নিউট্রিশন, আরেকটা হচ্ছে ক্যামোসিনথেটিক নিউট্রিশন। ফটোসিনথেটিক নিউট্রিশন মানে হচ্ছে যে অটোট্রপিক নিউট্রিশনে সানলাইটকে কাজে লাগিয়ে গ্লুকোজ তৈরি করবে বা খাবার তৈরি করবে। কাকে কাজে লাগিয়ে? সানলাইটকে কাজে লাগিয়ে খাবার তৈরি করবে, সেটা হচ্ছে ফটোসিনথেটিক নিউট্রিশন। ফটো মিন্স লাইট, আলো, ফটো মিন্স লাইট বা আলো। ওকে, তাহলে ফটোসিনথেটিক নিউট্রিশন মানে কি? যে অটোট্রপিক নিউট্রিশনে সানলাইটকে কাজে লাগিয়ে গ্লুকোজ বা খাবার তৈরি হবে, সেই অটোট্রপিক নিউট্রিশনকে ফটোসিনথেটিক নিউট্রিশন বলা হয়। আর ক্যামোসিনথেটিক নিউট্রিশন আরেকটা আছে কি? 2 নাম্বার ক্যামোসিনথেটিক নিউট্রিশন। ক্যামোসিনথেটিক নিউট্রিশন, ক্যামোসিনথেটিক নিউট্রিশনটা মানে হচ্ছে কিছু কেমিক্যালস থাকে, সেখানে সানলাইট কাজ, মানে সানলাইটের কাজ লাগে না, কিছু কেমিক্যালস থাকে, সেই কেমিক্যালসের সাহায্যে তারা খাবার তৈরি করে, তো সেই প্রসেসটাকে ক্যামোসিনথেটিক অটোট্রপিক নিউট্রিশন বলা হয়।
আমাদের এখন পড়ার বিষয় হচ্ছে ফটোসিনথেটিক নিউট্রিশন, যেটা সেটা। তো ফটোসিনথেটিক নিউট্রিশন বিষয়টা কি আছে, যে ফটোসিনথেটিক নিউট্রিশন ইজ ফর্ম অফ অটোট্রপিক নিউট্রিশন। এটা অটোট্রপিক নিউট্রিশনের একটা পার্ট। এখানে কি হয়, where a green plants, কারা কারা করে, green plants, algae and certain bacteria synthesize their own food by converting light energy into chemical energy। কি বললাম, যে গ্রিন প্ল্যান্টস, অ্যালগি এবং সাম ব্যাকটেরিয়াস তারা কি করে, লাইট এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে তারা খাদ্য তৈরি করে। তো সেই যে নিউট্রিশনটা আছে, সেই নিউট্রিশনটাকে ফটোসিনথেটিক নিউট্রিশন বলা হয়। যে নিউট্রিশনে কি হয়, যে নিউট্রিশনে তোমার সিনথেসাইজ দেয়ার ওন ফুড বাই কনভার্টিং লাইট এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি। তো এই যে ফটোসিনথেটিক নিউট্রিশন, সেই ফটোসিনথেটিক নিউট্রিশনে কোন প্রসেসে তাদের ফুড তৈরি হয়, সবাই জানি আমরা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তাদের খাবার তৈরি হয়। তো সেই ফটোসিনথেসিস বিষয়টা কি, তো photosynthesis হলো a process by which photosynthesis is the process by which plants, algae and some bacteria convert sunlight, water and carbon dioxide into oxygen and glucose। photosynthesis প্রক্রিয়াটা কি, যে প্রক্রিয়ায় green plants, algae and some bacteria convert sunlight, water and carbon dioxide into oxygen and glucose। কি বললাম, যে সানলাইট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার সেটাকে কি করে, অক্সিজেন এন্ড গ্লুকোজে কনভার্ট করে। তো সেই প্রসেসটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কি, photosynthesis is the process by which plants, algae and some bacteria convert sunlight, water and carbon dioxide into oxygen and glucose। তো গেল ফটোসিনথেসিস প্রক্রিয়াটা। ফটোসিনথেসিস এর যে ইকুয়েশন আছে সেটা আমাদের পরীক্ষায় বারবার আসে। তো সেটা কি, সেটা দেখো, ফটোসিনথেসিসে কি হয়, কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়, CO2। CO2 কি পরিমাণ, 6 CO2 প্লাস 12 H2O, 12 H2O। আর কি কি প্রয়োজন হয়, আর হয় ক্লোরোফিল, ক্লোরোফিল এবং অবশ্যই সানলাইট। তারপর কি উৎপন্ন হয়, C6H12O6 মানে গ্লুকোজ, এবং উৎপন্ন হয় কি 6O2 প্লাস 6H2O। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফটোসিনথেসিসের যে ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে আছে 6CO2 প্লাস 12H2O, ক্লোরোফিল এন্ড সানলাইট প্রডিউস কি হয়, C6H12O6 and 6O2 plus 6H2O। দেখো, তো এই ইকুয়েশনটা দেখলে পরে আমাদের যে 2 নাম্বার ব্যাপারটা আছে সেটা ইজিলি আমরা বলতে পারি। দ্য র ম্যাটেরিয়াল ফর ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের জন্য কি কি প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট। ফটোসিনথেসিসের জন্য কি কি র ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, সানলাইট প্রয়োজন হয়, ক্লোরোফিল প্রয়োজন হয়, CO2 প্রয়োজন হয় এবং অবশ্যই ওয়াটার প্রয়োজন হয়। ফটোসিনথেসিস কারা করে, কারা করে, আমরা জানি যে গ্রিন প্ল্যান্টসরা ফটোসিনথেসিস করে, মানে অটোট্রপিক নিউট্রিশন করে। তো গ্রিন প্ল্যান্টসরা গ্রিন কেন, এই ক্লোরোফিল থাকার জন্য, ক্লোরোফিল থাকার জন্য তারা গ্রিন, এবং তারা ফটোসিনথেসিস সম্পন্ন করে এবং তারা নিজের খাদ্য তৈরি করতে পারে। তো এবার আসো সাইট অফ ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কোথায় হয়, কোথায় হয়, ক্লোরোপ্লাস্টের মধ্যে।
ফটোসিনথেসিস কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের মধ্যে। তো ক্লোরোপ্লাস্টটা কি? ক্লোরোপ্লাস্ট আর দ্য সাইট অফ ফটোসিনথেসিস হুইচ আর গ্রিন পিগমেন্টেড সেল অর্গানেলস কন্টেইনিং ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্ট শালক ফটোসিনথেসিসের একটি জায়গা, যেটা একটা সবুজ রঞ্জক কণাযুক্ত একটা কোষের অঙ্গাণু, বাংলায় বললে এটা আসে। যে কি বললাম, সাইট অফ ফটোসিনথেসিস খুবই এটাও ইম্পর্টেন্ট। কোথায় হয় ফটোসিনথেসিসটা? ক্লোরোপ্লাস্টের মধ্যে। কেন হয়? কারণ ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? এই ক্লোরোফিল ব্যাপারটা, ক্লোরোফিল পিগমেন্টটা এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। সেই কারণেই ক্লোরোপ্লাস্টের মধ্যে এই ফটোসিনথেসিসটা হয়। তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবিটাই হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটি ছবি। এখানে দেখতে পাচ্ছ একটা সবুজ গ্রিন কালার একটা অর্গানেলস আছে, তার ভেতরে অনেকগুলা চাকতির মতো অংশ আছে। হ্যাঁ, তো সেইখানেই ক্লোরোফিল গুলা থাকে এবং এই ক্লোরোপ্লাস্টের ভেতরেই ফটোসিনথেসিস হয়। এবার আসো মেইন ইভেন্টস অফ ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের কি কি ইভেন্ট আছে, কি কি পর্যায় আছে, কোন কোন পর্যায়ে ফটোসিনথেসিসটা হয়? চলো দেখি। 1 নাম্বার, অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি বাই ক্লোরোফিল। আমরা সবাই ছোটবেলা থেকে জেনে এসেছি যে ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদেরা ফটোসিনথেসিস করতে পারে, তাই না? তো কিভাবে, এই ক্লোরোফিলের কাজ কি? ফটোসিনথেসিসে ক্লোরোফিলের কি অ্যাক্টিভিটিস আছে, কি গুরুত্ব আছে, কি ভূমিকা আছে? চলো জানি যে ক্লোরোফিল কি করে ফটোসিনথেসিসের সময় সানলাইটকে অ্যাবজর্ব করে, সানলাইটকে কাছে ডেকে নেয়। ওকে, কি বললাম যে 1 নাম্বার ফটোসিনথেসিসের যে ইভেন্ট আছে বা পর্যায় আছে সেটা কি? অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি বাই ক্লোরোফিল। ক্লোরোফিল সানলাইটকে অ্যাবজর্ব করে। ওকে, 2 নাম্বার হচ্ছে কনভার্সন অফ লাইট এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি। এই যে ক্লোরোফিল সানলাইটকে অবজার্ভ করলো, সেই লাইট এনার্জিটাকে কনভার্ট করে কেমিক্যাল এনার্জিতে। ওকে, ক্লোরোফিল 1 নাম্বার ইভেন্ট কি ছিল ফটোসিনথেসিসের? ক্লোরোফিল লাইট এনার্জিকে কনভার্ট করে, লাইট এনার্জিকে অ্যাবজর্ব করে। 2 নাম্বার ইভেন্ট, সেই লাইট এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। ওকে, যখন এই লাইট এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তখন স্প্লিটিং অফ ওয়াটার, দ্যাট মিন্স ব্রেকিং অফ ওয়াটার, জল ভেঙে যায়। কেমিক্যাল এনার্জির কারণে লাইট এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। সেই কেমিক্যাল এনার্জিটার কারণে যে ওয়াটার নিয়েছিল ক্লোরোপ্লাস্টের মধ্যে ফটোসিনথেসিস করার জন্য, সেই ওয়াটার ভেঙে যায়। আমরা জানি ওয়াটার কি কি দিয়ে নিয়ে গঠিত হয়? H2O, মানে দুটি হাইড্রোজেন একটি অক্সিজেন মিলে একটি জলের মলিকিউল তৈরি হয়। তো সেই জলটা কি হয়? ব্রেক ডাউন হয়ে যায়, ভেঙে যায়। ওকে, কিসে কিসে ভেঙে যায়? হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে যায়। তাহলে ফটোসিনথেসিসের 2 নাম্বার ইভেন্ট কি? কনভার্সন অফ লাইট এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি। লাইট এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে পরিণত হয়, সেই কেমিক্যাল এনার্জির কারণে জল ভেঙে যায়। ব্রেকিং অফ ওয়াটার ইনটু হাইড্রোজেন এন্ড অক্সিজেন, জল হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে যায়। 3 নম্বরে কি হয়? 3 নম্বরে হয় রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড টু কার্বোহাইড্রেট। এই যে জল ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হলো, এই ইকুয়েশনটাতে দেখো এখানে 6CO2 আর কি উৎপন্ন হলো? C6H12O6, মানে এখানে CO2 এর C আছে, O আছে, তাই তো? CO2 এর এই CO মানে C মানে কার্বন এবং অক্সিজেন দুটোটাই আছে গ্লুকোজের মধ্যে, নেই কোনটা? হাইড্রোজেন। সেই হাইড্রোজেনটাই জল ভেঙে যে হাইড্রোজেন উৎপন্ন হয়েছিল এবং অক্সিজেন উৎপন্ন হয়েছিল, সেই জলেরই হাইড্রোজেনটা ওই কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়, হয়ে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি হয়। এটার নামই হচ্ছে রিডাকশন। রিডাকশন একটা বিক্রিয়া আছে, আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম। রিডাকশন কি? ইজ অ্যাডিং
অফ হাইড্রোজেন, যে রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হয় সেই রাসায়নিক বিক্রিয়াকে রিডাকশন বলা হয়। তো এখানে দেখো কার্বন ডাই অক্সাইড মানে CO2 সঙ্গে H যুক্ত হয়েছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে, দ্যাট মিন্স কার্বন ডাই অক্সাইডের রিডাকশন হয়েছে। তো কার্বন ডাই অক্সাইডের রিডাকশনের ফলে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট উৎপন্ন হয়, ফটোসিনথেসিস হয়ে গেল। তাহলে ফটোসিনথেসিসের কয়টা ইভেন্ট করলাম? তিনটা। এক নাম্বার অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি বাই ক্লোরোফিল, নাম্বার 2 conversion of light energy into chemical energy, splitting of water into hydrogen and oxygen, and number 3 reduction of carbon dioxide to carbohydrate. ওকে, এই হচ্ছে আমার ফটোসিনথেসিস। ওকে, এখানে খুব মনে রাখার একটা বিষয় তোমরা দেখছো যে প্ল্যান্টস স্টোর গ্লুকোজ ইন দ্য ফর্ম অফ স্টার্চ। ওকে, ম্যাক্সিমাম টাইম কোশ্চেন এটা আসে যে প্ল্যান্টসরা এই যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তারা গ্লুকোজ তৈরি করে, সেই গ্লুকোজটাকে প্ল্যান্টসরা কি রূপে তার সেলের মধ্যে জমা রাখে, স্টোর করে রাখে, স্টার্চ রূপে তারা স্টোর করে। ওকে, প্ল্যান্টস স্টোর গ্লুকোজ ইন দ্য ফর্ম অফ স্টার্চ। কিন্তু যদি হিউম্যান হয় বা অ্যানিমেলস হয় তখন কি হবে? while humans store glucose in the form of glycogen, হ্যাঁ, গ্লাইকোজেন। তাহলে plants store glucose in the form of starch while humans store glucose in the form of glycogen. ওকে, তো চলো এই যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কি হয়, কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়, হ্যাঁ, পাতার মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে ইনটেক্ট হয়, অক্সিজেন বেরিয়ে যায়। এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা সেটা কোথা দিয়ে হয়, কার মাধ্যমে হয়? সবাই জানি আমরা ফটোসিনথেসিস কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে হয়। ক্লোরোপ্লাস্টটা কোথায় থাকে? লিভসের মধ্যে, পাতার মধ্যে। আর এই পাতার মধ্যে কি করে? কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে এবং ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে অক্সিজেন প্রডিউস হয় সেই অক্সিজেনটা বেরিয়ে যায়। দ্যাট মিন্স গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কার মাধ্যমে হয়? অনেকেই উত্তরটা মনে মনে বলে দিয়েছো, সেটা হচ্ছে স্টোমাটা। হোয়াট ইজ স্টোমাটা? স্টোমাটা ইজ এ পোর, ছিদ্র। ওকে, পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, খালি চোখে দেখতে পাই না আমরা, সেই ছিদ্রগুলিকে স্টোমাটা বলা হয়। তাহলে স্টোমাটা কি? স্টোমাটা are the teeny pores present on the surface of the leaves. পাতার সারফেসের মধ্যে ছোট 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 ছোট, খালি চোখে দেখা যায় না এত ছোট ছিদ্র থাকে, মানে পোর থাকে, যেগুলিকে আমরা স্টোমাটা বলি। এর ফাংশন কি? দ্য ফাংশন অফ স্টোমাটা কি? নাম্বার 1 এক্সচেঞ্জ অফ গ্যাস। কি কি গ্যাস এক্সচেঞ্জ করে প্ল্যান্টসরা? অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড and also water vapor. Okay, so number 1 exchange of gas, oxygen and carbon dioxide. Number 2 lose the large amount of water. কোনো সময় প্ল্যান্টসরা বেশি জল অ্যাবজর্ব করে নেয় তার রুটস এর মাধ্যমে। এই যে এক্সট্রা ওয়াটার, সেই এক্সট্রা ওয়াটারটা সে যদি জল মানে বডিতে স্টোর করে রাখে তাহলে প্ল্যান্টসটা মারা যাবে। তো সেই কারণে কি করে তারা, মানে এক্সট্রা যে ওয়াটার আছে সেই এক্সট্রা ওয়াটারটাকে তারা ওয়াটার ভ্যাপিউরের মাধ্যমে তারা এলিমিনেট করে, দেহ থেকে বের করে দেয়। সেটাও কিন্তু এই স্টোমাটার মাধ্যমে বের করে দেয় এবং সেই প্রসেসটাকে ট্রান্সপিরেশন বলা হয়, তোমরা সেটা অনেকেই জানো। ঠিক আছে, তো দেখো নাম্বার 2 লুজ লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার বা ওয়াটার ভ্যাপিউর ডিউরিং ট্রান্সপিরেশন। তো ট্রান্সপিরেশনেও আমার স্টোমাটা কাজ করে, এন্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ সেটা তো করি। তো এই হচ্ছে আমার স্টোমাটা। ওকে, এবার স্টোমাটাটা দেখতে কি রকম, দেখো এখানে ছবি দেওয়া আছে যে স্টোমাটার মধ্যে দুইটা এরকম সেল থাকে। স্টোমাটার মধ্যে দুইটা সেল থাকে, এই দুইটা সেলকে বলা হয় গার্ড সেল, রক্ষা করে না? গার্ড মানে রক্ষা করে, তাই না? গার্ড সেল। স্টোমাটা যে দুটি সেল দ্বারা গঠিত হয় সেই সেলগুলোর নাম কি? গার্ড সেল। হ্যাঁ, এই যে দেখো দুইটা বিনের মতো সেল আছে, এই দুইটা সেলকে বলা হয় গার্ড সেল। ওকে,
তো আর ভেতরে একটা পোর বা ছিদ্র আছে, এই ছিদ্রটাই হচ্ছে স্টোমাটাল, ঠিক আছে, স্টোমাটাল পোর, স্টোমাটাল পোর। এটা কি করে ক্লোজ হয়, কি করে ওপেন হয়? ওকে, দেখো যখন এই যে গার্ড সেলগুলোর মধ্যে জল ঢুকে যায়, তখন কি হয়, এগুলি প্রসারিত হয়, বড় হয়, তখন এগুলি এরকম খুলে যায়, ওপেন হয়। আর যখন গার্ড সেল থেকে জল যখন বেরিয়ে যায়, তখন কি হয়, তখন এই গার্ড সেলগুলি চুপসিয়ে যায়, তখন ক্লোজ হয়ে যায় স্টোমাটা। তো স্টোমাটা এভাবে ওপেন হয়, ক্লোজ হয়। ওপেন হলে কার্বন ডাই অক্সাইড ভেতরে ঢুকে, অক্সিজেন বেরিয়ে যায়, হ্যাঁ, ট্রান্সপিরেশন হয়। ক্লোজ হলে এই ব্যাপারগুলি বন্ধ থাকে, ঠিক আছে। এইবার দেখো, এই যে লেখা আছে দেখো, ইট ওপেনস হোয়েন ওয়াটার এন্টায়ার্স। ওয়াটার যখন এই গার্ড সেলের মধ্যে ঢুকবে, তখন সেটা ওপেন হবে, হ্যাঁ, অ্যান্ড ইট ক্লোজ হোয়েন ওয়াটার লিভস। ওয়াটার যখন এই গার্ড সেল থেকে যখন বেরিয়ে যাবে, তখন গার্ড সেলগুলো চুপসিয়ে যাবে, হ্যাঁ, শ্রিঙ্ক হয়ে যাবে, তখন স্টোমাটাটা বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। মজার ব্যাপার ক্যাকটাসের মধ্যে হয়। কি ব্যাপার দেখো, ফটোসিনথেসিস কখন হয়? দিনের বেলায়। কেন? দিনের বেলায় সানলাইট থাকে, ক্লোরোফিলরা সেই সানলাইটকে নিতে পারে, রুটস এর মাধ্যমে ওয়াটার কালেক্ট করে, হ্যাঁ, আর তারা ক্লোরোপ্লাস্টের মধ্যে ফটোসিনথেসিস প্রসেসটা কমপ্লিট করে। ওকে, ক্যাকটাসরা তাহলে দিনের বেলায় স্টোমাটা ওপেন থাকতে হয়, কিন্তু ক্যাকটাসের বেলায় দিনের বেলায় তাদের স্টোমাটা ক্লোজ থাকে। কেন? ক্যাকটাসরা কিন্তু ডেজার্ট প্ল্যান্টস। ক্যাকটাসরা কি? ডেজার্ট প্ল্যান্টস, মরুভূমিতে থাকে এমন একটা উদ্ভিদ, জেরোফাইটিক প্ল্যান্টস। মানে তারা খুব কষ্ট করে জলটা মাটির অনেক নিচ থেকে তুলে আনে। তো দিনের বেলায় যদি তাদের স্টোমাটাটা ওপেন থাকে, তাহলে কার্বন ডাই অক্সাইড ঠিকই ঢুকবে, কিন্তু তাদের সেই কষ্ট করে তুলে আনা জলটা কিন্তু ওয়াটার ভ্যাপিউরের মাধ্যমে বেরিয়ে যাবে, তাই না? তার জন্য এই জলটাকে কনজার্ভ করার জন্য, এই জলটাকে সংরক্ষণ করার জন্য, তারা দিনের বেলায় তারা স্টোমাটাকে বন্ধ করে রাখে, একটা মজার গেম খেলে। তাহলে তোমরা বলবে, দিনের বেলায় যদি স্টোমাটা অফ থাকে, বন্ধ থাকে, তাহলে কার্বন ডাই অক্সাইড ঢুকবে কখন, ফটোসিনথেসিস কখন হবে? তারা এই মজার গেমটা কখন খেলে? তারা ডেজার্ট প্ল্যান্টরা এই মজার খেলাটা খেলে রাত্রিবেলায়। তারা রাত্রিবেলায় তাদের স্টোমাটাকে খুলে দেয়, ওপেন করে দেয়, তখন তারা কার্বন ডাই অক্সাইড কালেক্ট করে রেখে দেয়। ওকে, এবং যখন দিন হবে তখন তারা স্টোমাটাকে ক্লোজ করে দেবে, যাতে ট্রান্সপিরেশনের মাধ্যমে জল বেরিয়ে যেতে না পারে, ওয়াটার কনজার্ভ করার জন্য। এবং দিন হলে সেখানে সানলাইট পড়বে, সানলাইটের মাধ্যমে ক্লোরোফিল কি করবে, সেই সানলাইটকে অ্যাবজর্ব করবে, আর ভেতরে তো কার্বন ডাই অক্সাইড আছেই। তো তারা এরকম গেম খেলে আর কি। তো এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন প্ল্যান্টসরা দিনের বেলায় তার স্টোমাটাকে ক্লোজ রাখে? ডেজার্ট প্ল্যান্টরা, এক্সাম্পল ক্যাকটাস বলতে পারো। দেখো, স্টোমাটা ওপেন এট নাইট, কারা? ডেজার্ট প্ল্যান্টরা, হ্যাঁ, টু টেক ইন কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডকে শোষণ করার জন্য তারা রাত্রিবেলা স্টোমাটাকে ওপেন করে রাখে। নাম্বার 2, স্টোমাটা ক্লোজ ডিউরিং দ্য ডে, দিনের বেলায় স্টোমাটাকে বন্ধ করে দেয়। কেন? টু কনজার্ভ ওয়াটার, টু কনজার্ভ ওয়াটার। ওকে, তো এই হচ্ছে আমার ফটোসিনথেসিস। এবার এই টপিক থেকেও আমাদের কিছু কোশ্চেন আছে, লক্ষ্য করে দেখো। নাম্বার 1 কোশ্চেন, যে হোয়াট আর স্টোমাটা? সবাই পারবে। স্টোমাটা আর দ্য টিনি পোর্স প্রেজেন্ট মোস্টলি অন দ্য underside of leaves. Okay, this is called stomata. Number 2, where are they located in a plants? Plants এর মধ্যে তারা কোথায় থাকে? হ্যাঁ, কোথায় থাকে? সবাই জানি প্ল্যান্টস এর লিভস এর মধ্যে এটা থাকে। ওকে, স্টেট টু ফাংশন অফ স্টোমাটা। স্টোমাটার দুটি ফাংশন আমরা আগে পড়ে এসেছি, যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এবং ট্রান্সপিরেশন। And also explain how their opening and closing is regulated. কি করে সেটা ওপেন হয়, মানে স্টোমাটাটা কি করে ওপেন হয়, কি করে ক্লোজ হয়, সেই ব্যাপারটা লক্ষ্য করে দেখো। when guard cell absorb water, কি বলেছিলাম? when guard cell absorb water, তখন কি হয়? গার্ড সেলগুলো টার্জিড হয়ে যায়, প্রসারিত হয়ে যায়, তখন কি হয়? স্টোমাটাটা ওপেন হয়ে যায়। কিন্তু যখন
when guard cell লস ওয়াটার, যখন এই গার্ড সেল ওয়াটার বের করে দেবে তখন শ্রিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, কি হয়ে যাবে? শ্রিঙ্ক হয়ে যাবে, ফ্লেসিড হয়ে যাবে, মানে চুপসিয়ে যাবে। চুপসিয়ে গেলে কি হয়? স্টোমাটাটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের কোশ্চেন এসেছে 2018, 2022, 24 স্যাম্পল পেপারে, তোমরা খুলে দেখতে পারো, আছে। নাম্বার 2, এরকম অ্যাপ্লাইড কোশ্চেনও আমাদের কাছে আছে, হ্যাঁ, বা সিবিএসসি বোর্ড আমাদেরকে দেয়। কি বলেছে এখানে দেখো, স্টুডেন্ট সেট আপ অ্যান এক্সপেরিমেন্ট টু শোজ দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস। ওকে, হি প্লেস এ plot plant in a transparent air tight bell jar inside the jar. He also keep a watch glass containing potassium hydroxide. মানে একটা এখানে অ্যাপ্লাই করলো ব্যাপার, যে একটা প্ল্যান্টেড পটকে রাখলো এবং সেই প্ল্যান্টেড পটকে একটা বেল জারের ভেতরে আবদ্ধ করে রাখলো এবং একটা ডিশের মধ্যে বা একটা প্যাট্রি ডিশের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH রাখলেন। হ্যাঁ, এবং এই সেটআপটা ওয়াচ করলেন অনেকক্ষণ ধরে। ঠিক আছে, এরপর কয়েকটা কোশ্চেন তোমাকে দিয়েছে, সেই কোশ্চেনগুলি আনসার দিতে হবে। 1 নাম্বার বলো, হোয়াট ইজ দ্য রোল অফ KOH ইন দিস এক্সপেরিমেন্ট? এই এক্সপেরিমেন্টের মধ্যে KOH এর ভূমিকা কি? দেখো, প্রশ্নের মধ্যে প্রথমেই বলেছে যে স্টুডেন্ট সেট আপ এন এক্সপেরিমেন্ট টু শো দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস। মানে এমন একটি পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় সেটা মানে প্রমাণ করা। তাহলে সেখানে KOH দিতে হবে, কেননা মনে রাখবে KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড সব সময়ই CO2 এর সঙ্গে রিঅ্যাকশন করে, বিক্রিয়া করে। ওকে, তো আমরা বেলজারের ভেতরে যদি KOH বা পটাশিয়াম হাইড্রোক্সাইড রাখি, তাহলে বেলজারের প্রত্যেকটি CO2 কণাকে কি করবে? কালেক্ট করবে, মানে এবং রিঅ্যাকশন করবে, এবং বেলজারের ভেতরে একটুও কার্বন ডাই অক্সাইড আর থাকবে না। ওকে, এটাই বলেছে। তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ KOH ইন দিস এক্সপেরিমেন্ট? আনসার হবে KOH অ্যাবজর্ব কার্বন ডাই অক্সাইড ফ্রম দ্য এয়ার ইনসাইড দ্য বেলজার। বেলজারের ভেতরে যতগুলো কার্বন ডাই অক্সাইড সেগুলোকে অ্যাবজর্ব করে নেবে। ওকে, নাম্বার 2, why is the plant kept in sunlight after setting up the apparatus? এই যে সেটআপটা করার আগে প্ল্যান্টেড পটটাকে আমরা সানলাইটে রেখেছি। কেন রেখেছিলাম? to ensure that all other conditions for photosynthesis like light, chlorophyll and water are available except carbon dioxide. ওকে, কার্বন ডাই অক্সাইড ছাড়া বাকি সবকিছু অ্যাভেলেবল রাখার জন্য আমরা এই ব্যাপারটা করেছিলাম। নাম্বার সি বলেছে, হোয়াট রেজাল্ট উইল কনফার্ম দ্যাট কার্বন ডাই অক্সাইড ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস? ওকে, নাম্বার সি আনসার কি হবে? আফটার এ ফিউ আওয়ার্স if we test the leaves with iodine solution, they do not turn blue black, okay, which indicates that starch is not formed. Okay, this confirms that CO2 is essential for photosynthesis. এর মানে কি? এর মানে হচ্ছে, দেখো, এই সেটআপটা করার পর আমরা যদি কয়েক ঘন্টা পর তার একটি পাতা কাট করে সেই পাতাটাকে আমরা আয়োডিন সলিউশনে, কোন সলিউশনে? আয়োডিন সলিউশনে রাখি, তাহলে কি হবে? তাহলে সেই যে লিফটা, সেই পাতাটা ব্লু ব্ল্যাক হবে না। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম বা ক্লাস 7-এ পড়েছিলাম যে কার্বোহাইড্রেট আয়োডিনের সঙ্গে রিয়েক্ট করে ব্লু ব্ল্যাক কালার ক্রিয়েট করে। ওকে, তাহলে এই লিফটার মধ্যে আয়োডিন সলিউশন দেওয়ার পর ব্লু ব্ল্যাক হয়নি, তার মানে কার্বোহাইড্রেট নেই এখানে। কার্বোহাইড্রেট নেই মানে কি? এখানে তার ফটোসিনথেসিস হয়নি। ওকে, ফটোসিনথেসিস হয়নি। কেন হয়নি? দেখো, সানলাইট আছে, ওয়াটার আছে, তারপরেও কেন ফটোসিনথেসিস হয়নি? কার্বন ডাই অক্সাইড নেই। কেন? বেলজারের সমস্ত কার্বন ডাই অক্সাইডকে KOH খেয়ে নিয়েছে।
মানে রিয়েক্ট করে নিয়েছে না। ওকে, তো এই ধরনের কোশ্চেনগুলি আমাদের সিবিএসসি প্যাটার্নে আসে। ছাত্রছাত্রীরা, এই হলো আমার আজকে পার্ট 1 ক্লাস। তো অতি সত্বর আবার পার্ট 2 এবং অন্যান্য সাবজেক্ট নিয়ে আমরা আসছি। তো জেএস ইনস্টিটিউশনের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা জেএস ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারো এবং আমাদের ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। নমস্কার।